আমরা আজকে শুরু করব পার্ট 21 থেকে। পার্ট 21। আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তো দেখো, আজকে আমরা দুইটা তড়িৎদ্বার পড়ব বা দুইটা তড়িৎ বিশ্লেষণ পড়ব। একটা হচ্ছে গিয়ে লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, আর একটা হচ্ছে লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি। স্যার, ওই যে আমাদের রিভিশনের যে কথাটা ছিল স্যার, ওইখান দিয়ে তো হাইব্রিডাইজেশনটা আমি একটু দেখাই দিতে বলছিলাম। হ্যাঁ, আমি রিভিশনের টোটাল ক্লাসটা শুক্রবার নিতে চাচ্ছি। শুক্রবার যতক্ষণ লাগে, শুক্রবার দিন আমি নিজেও ফ্রি থাকবো। শুক্রবার দিন হচ্ছে গিয়ে আমি তোমাদের এই সপ্তাহে বৃহস্পতিবারও নিব। আমাদের ক্লাস কিন্তু বৃহস্পতিবার নর্মালি থাকে না। আমরা গত সপ্তাহে একটা ক্লাস কম করছিলাম, তো এই সপ্তাহে আমরা বৃহস্পতিবার একটা ক্লাস নিব। আর শুক্রবার দিন তোমরা আরও পড়ো, আরও প্রবলেম আইডেন্টিফাই করো। শুক্রবার দিন তোমাদের আমি হচ্ছে টোটাল যার যে জায়গায় যে প্রবলেম আছে, তোমরা ভিন্ন ভিন্ন কলেজের স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে যে সব কলেজের সিলেবাসের সাথে সব কলেজ মিলবেও না। এজন্য আমি কি তোমাদের বলছি, যার যে চ্যাপ্টার সিলেবাসে আছে সেই চ্যাপ্টারগুলো এর ভিতরে শুক্রবারের ভিতরে সেই জায়গাগুলো পড়া জিনিস, খুব বেশি টাইম লাগার কথা না। সেই জায়গাগুলো পড়ো এবং শুক্রবার দিন ক্লাসটা টোটালটাই আমাদের সলভিং ক্লাস থাকবে। তাতে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, আমরা টোটাল টাইমটা সলভিং ক্লাস রাখবো এবং তোমাদের যত প্রবলেম আছে আমরা ইনশাল্লাহ সলভ করব। এখন সেই জায়গায় তোমাদের দেখো, সলভিং ক্লাসটা বিষয়টাই এমন হওয়া উচিত যে তোমাদের অবশ্যই নিজেদের পড়তে হবে, নিজেদের পড়ে প্রবলেম বের করতে হবে এবং সেগুলো আমি সলভ করে দিব। সলভিং ক্লাস মানে এইটা না আমি সব A to Z পড়াবো, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, তাহলে অবশ্যই একটা চ্যাপ্টার শেষ করতে আমার আবার 26টা ক্লাস না লাগুক, 10টা ক্লাস তো লাগবে। তো সেটা সম্ভব না। এই জন্য তোমাদের কাজ করতে হবে, তোমাদের হচ্ছে গিয়ে পড়তে হবে। তোমাদের যে প্রবলেম হয় সে প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আছি এবং আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? অবশ্যই তাহলে শুক্রবার দিনের ভিতরে, শুক্রবার ক্লাস সকালে তোমরা করো বা যখনই করো, রাতে না, সকালে করো বিকালে করো, যখনই করো অবশ্যই তার আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে। স্যার, বিকালে দিলে ভালো হয়। যাই হোক, সেটা তোমরা যখনই নাও না করো না কেন সেটা তোমরা আমাকে বলবা। আমি শুক্রবার দিন ফ্রি থাকি। শুক্রবার দিন হচ্ছে গিয়ে তোমরা করবা, কিন্তু তার আগে তো তোমাদের প্রবলেমটা বের করতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, তো আমরা শুরু করি। দুইটা ব্যাটারি আমরা পড়বো, এই ব্যাটারি দুইটা পরীক্ষায় আসে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ। একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, একটু ঝামেলাও আছে আবার একটু সহজও। হ্যাঁ, দুইটাই মিলে ঝিলিয়ে মানে একটু টেকনিক শিখাই দিব। টেকনিক অনুসারে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে আসো খুবই সহজেই তুমি আয়ত্ত করতে পারবা। তো এইটা কিন্তু পরীক্ষা আসে, আমি আবার রিপিট করছি। এই আজকে যা পড়বো, আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই দুইটা সেলের সাথে আর একটা পড়বো হচ্ছে গিয়ে তোমার ফুয়েল সেল। আর একটা টপিক হচ্ছে ফুয়েল সেল। আজকে আমাদের টপিকই হচ্ছে এই তিনটা পড়লে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। প্লাস এই তিনটা জিনিসই বোর্ড পরীক্ষায় তোমার কোশ্চেনে অলমোস্ট এসেছে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো দেখো, আমি একটু থিওরিটিক্যাল গঠন প্রণালীটা একটু বই থেকে দেখাই, তারপর বিক্রিয়াটা আমি খাতায় লিখব। তো এইখানে দেখো, এইখানে অনেক লেখা আছে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে এই সেলগুলো পড়ার সময় তোমার চোখ আগে এই রিডিংয়ে যাবে না, তোমার চোখ যাবে আগে এই চিত্রর দিকে। এই চিত্রে কি কি আছে, কোন জায়গায় কি ব্যবহার করা হয়, সেইটা তুমি আগে মাথায় নিবা। সেইটা আগে তুমি মাথায় নেওয়ার পরে এটা রিডিং দিবা। দেখবা তোমার জন্য এটা নিজের ভাষায় তুমি লিখতে পারবা। আচ্ছা, এই যে দুইটা ব্যাটারির কথা বলতেছি আমরা, যে একটা লিথিয়াম স্টোরেজ ব্যাটারি আর একটা হচ্ছে গিয়ে লেড স্টোরেজ ব্যাটারি। এই দুইটা ব্যাটারির বিষয়টা হচ্ছে চার্জিং এবং ডিসচার্জিং, মানে পুনরায় চার্জ করা যায়। উদাহরণ কি বলো তো? আমরা সব সময় ব্যবহার করি, না পারলে পিটাবো ধরে। এই ব্যাটারিগুলোর উদাহরণ কি? রিচার্জেবল স্যার, ব্যাটারি। মোবাইলের ব্যাটারি গুড, আছে, তারপর চার্জার লাইটের ব্যাটারি। গুড, হ্যাঁ, অবশ্যই। তুমি দেখো স্যার, নিয়মিত, রিমোট হবে? নিয়মিত মোবাইল ব্যবহার করো, তো অবশ্যই মোবাইলে দেখো তুমি চার্জ দাও, চার্জ আবার যখন তুমি ব্যবহার করো চার্জটা পুনরায় আবার শেষ হয়ে যায়, আবার তুমি চার্জ দাও, আবার দেখো সে ব্যাটারিটা পুনরায় চার্জিত হয়। তাহলে আমাদের মোবাইল ফোন ব্যাটারি বা তুমি যে এই যে চার্জার লাইট যেটা বলি আমরা, হ্যাঁ, এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারির উদাহরণ। তো এই ব্যাটারিগুলো দুই রকমের হয়। একটা হচ্ছে গিয়ে লেড স্টোরেজ হতে পারে, লেড দিয়ে তৈরি হতে পারে। আর একটা হচ্ছে লিথিয়াম স্টোরেজ ব্যাটারি, মানে লিথিয়াম দিয়ে তৈরি হতে পারে।
এদের সুবিধা অসুবিধাও আছে। সুবিধা অসুবিধাটা তোমাদের দেখো খুব সুন্দর করে এই বইটায় দেওয়া আছে। এই যে দেখো লেড স্টোরেজ ব্যাটারির সুবিধাটা দেওয়া আছে, কি কি সুবিধা, এই ব্যাটারিটা ব্যবহার করলে কি সুবিধা হবে, এই ব্যাটারির অসুবিধাটা কি সুন্দর করে দেওয়া আছে। আবার এরপরে দেখো আমরা লিথিয়াম স্টোরেজ ব্যাটারি পড়বো। এই যে লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা এখানে দেওয়া আছে, দেখছো যে পরবর্তীতে যে আমরা পড়বো এই সুবিধা অসুবিধাটাও একবার বোর্ড পরীক্ষায় কোশ্চেন হিসাবে আসছে, যে এই দুইটা ব্যাটারির ভিতর তোমাকে কম্পেয়ার করতে বলছে। তো দুইটা ব্যাটারির ভিতরে যখন তুমি কম্পেয়ার করবা তখন অবশ্যই তাদের সুবিধা অসুবিধাটা কম্পেয়ার করেই কিন্তু অ্যান্সারটা করতে হয়। এই জন্যই আমাদের সুবিধা অসুবিধাটাও খুব ভালো করে পড়তে হবে। এখানে কি কি পড়তে হবে? ফার্স্ট অফ অল গঠন, গঠনের পর হচ্ছে ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল মানে হচ্ছে এর চার্জিংটা কিভাবে হয়, এর ডিসচার্জিংটা কিভাবে হয়। দ্বিতীয়ত গেল এইটা। তৃতীয়ত হচ্ছে এই আয়ন ব্যাটারিগুলোর সুবিধা কি অসুবিধা কি। তাহলে কোশ্চেন তিনটা: গঠন, ক্রিয়া কৌশল, সুবিধা অসুবিধা। তো গঠনটা দেখো, গঠনটা তুমি মনে রাখবা এই চিত্র দিয়ে, এই চিত্রটার দিকে তাকাও। লেড স্টোরেজ ব্যাটারিতে কি কি ব্যবহার করা হয়? এই দেখো একটা প্লাস তড়িৎদ্বার আছে, প্লাস তড়িৎদ্বার মানে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। এখানে একটা মাইনাস তড়িৎদ্বার আছে, মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে এখানে এই যে এখানে দেখো পাশে লেখা আছে, এইখানে যে দ্রবণটা ব্যবহার করা হয় সেই দ্রবণটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। তার মানে লিথিয়াম স্টোরেজ ব্যাটারিতে কি দ্রবণ হিসাবে ব্যবহার করা হয় কাকে? এই সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। এখানে থাকে কি কি? এখানে দেখো অনেকগুলো এরকম দেখছো নলের মতন আছে, এই নলগুলো দেখো লেড থাকে, এখানে লেড অক্সাইড থাকে। এবং এই যে টোটাল ব্যাটারিটা এটা একটা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ, মানে কাচের একটা অংশ থাকে। তো এই হচ্ছে এর গঠন প্রণালী, এর ভেতরে এই জিনিসগুলো থাকবে, এভাবেই গঠন হবে। এতে দেখো এখানে সুন্দর করে গঠন নামে একটা টাইটেল আছে। দেখো দুই ধরনের ইলেকট্রোড রয়েছে, একটা প্লাস একটা মাইনাস। যে একটা ইলেকট্রোডের অ্যানোড সছিদ্র লেড পাত দিয়ে তৈরি। এই যে অ্যানোডটা, এই যে পাতগুলো তৈরি, এই পাতগুলো হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে লেডের তৈরি, স্পষ্টভাবে বলছে লেড পাত দিয়ে তৈরি, যেগুলো বিজারক পদার্থ হিসাবে কাজ করে। অপরটি হচ্ছে ক্যাথোড, অদ্রবণীয় লেড অক্সাইড। তাহলে ক্যাথোড হিসাবে ব্যবহার করি কি আমরা? এই যে লেড অক্সাইড। তা এই লেডটা হচ্ছে কি আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি, লেড অক্সাইডটা কি হিসাবে ব্যবহার করি? ক্যাথোড হিসাবে ব্যবহার করি। দ্রবণ হিসাবে কি ব্যবহার করি? লঘু সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে এর গঠন। কথা বুঝছো? গঠনে তোমার তিনটা পার্ট ইম্পর্টেন্ট। অ্যানোডে কি থাকে, ক্যাথোডে কি থাকে, দ্রবণ হিসাবে কি থাকে। এই তিনটা জিনিস হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ যে গঠনের ক্ষেত্রে। তাহলে তোমার অবশ্যই অ্যানোডে কে থাকে? লেড থাকে। ক্যাথোডে কে থাকে? লেড অক্সাইড থাকে। দ্রবণ হিসাবে কে থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা শিখব ডিসচার্জিংটা। তুমি যদি ডিসচার্জিংটা ভালো করে পারো তাহলে চার্জিংটা খুবই সহজ। ডিসচার্জিংয়ে আমরা অ্যানোড বিক্রিয়াটা লিখব, অ্যানোড, তারপর লিখব ক্যাথোড। দুই রকমের বিক্রিয়া হবে, অ্যানোডে একটা বিক্রিয়া হবে, ক্যাথোডে একটা বিক্রিয়া হবে। তো অ্যানোডে আমাদের কাকে কাকে ব্যবহার করতাম? অ্যানোডে আমরা লেডকে ব্যবহার করতাম। এখানে দ্রবণ হিসাবে কাকে ব্যবহার করতাম? সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করতাম। একবার দুইবার প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্ত হয়ে যাবে। তো দেখো এই লেডের সাথে এই সালফেটটা যুক্ত হয়ে উৎপাদে কি লেড সালফেট তৈরি হবে। আর এই হাইড্রোজেনটা কি অবশ্যই কি চার্জ মুক্ত হয়ে যাবে, দুইটা হাইড্রোজেন প্লাস, তাহলে অবশ্যই কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। বুঝছো? লেডের সাথে সালফেটটা যুক্ত হয়েছে, তাহলে এই হাইড্রোজেনটা কি এখানে অ্যানোডে জারণ হবে। দেখো এখানে জারণ প্রসেসটাও ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করছে। আর ক্যাথোডে কাকে ব্যবহার করতাম? লেড অক্সাইডকে ব্যবহার করতাম। সালফিউরিক অ্যাসিড অ্যাজ ইউজুয়াল থাকবে, দ্রবণে যেহেতু সালফিউরিক অ্যাসিড আছে। উৎপাদে দেখো একটা আয়ন আছে, তাহলে ওই আয়নটাকে ভেনিশ করার জন্য এখানে নিয়ে আসো। ওকে, নিয়ে আসলাম। তাহলে এখন এই লেডের সাথে সালফেট যুক্ত হলে কি হবে? লেড সালফেট তৈরি হবে। আর বাকি থাকে কি হাইড্রোজেন আর অক্সিজেন, আর কিছু বাকি থাকে না। তাহলে হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হবে? পানি তৈরি হবে। তো এই যে হাইড্রোজেনটা কি করবে? দুইটা হাইড্রোজেন কি দুইটা ইলেকট্রন তাহলে কি গ্রহণ করবে। কথা বুঝছো? এইখানে দুইটা হাইড্রোজেন ইলেকট্রন দুইটা গ্রহণ করে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়েছে। ক্যাথোডে কি হবে? ওই দুইটা হাইড্রোজেন আবার ইলেকট্রন গ্রহণ করে এই পানিতে রূপান্তরিত হয়েছে। এখন তুমি যদি সামগ্রিক বিক্রিয়াটা লিখো, কোষ বিক্রিয়াটা যদি তুমি লিখো, তাহলে হয় কি দেখো এই দুইটা হাইড্রোজেন কাটা যায়, এই দুইটা ইলেকট্রন কাটা যায়, থাকে কি তাহলে? লেড থাকে,
লেড অক্সাইড থাকে এই 1 মোল সালফিউরিক অ্যাসিড, এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে 2 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। উৎপাদে এই 1 মোল লেড সালফেট, এই 1 মোল লেড সালফেট, তাহলে এখানে কি হবে, এখানে 2 মোল পানি তৈরি হবে, এখানে কি 2 মোল লেড সালফেট তৈরি হবে, আর কি থাকতেছে 2 মোল পানি হচ্ছে। এই হচ্ছে আমাদের স্যার ডিসচার্জিং পানি হওয়ার জন্য একটা হাইড্রোক্সাইড আয়ন দরকার না, সেটা কোথা থেকে দেখো আসছে? পানিটা মূলত তৈরি হয় কিভাবে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই কিন্তু পানি তৈরি হয়। পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড পাই। কোথা থেকে আসছে, কারণ তুমি দেখো এই সালফিউরিক অ্যাসিডের ভিতরে কি হাইড্রোজেন আয়ন আসে না, এই হাইড্রোজেন আয়ন আসে না, আর এখানে কি 2টা অক্সিজেন আসে না, তাহলে সেই অক্সিজেন আর হাইড্রোজেন মিলেই কি পানি তৈরি হয়। কথা বুঝছো? জি স্যার পারছি। আচ্ছা, এইটা যদি ডিসচার্জিং হয় তাহলে চার্জিংটা একদম পানির মতন সহজ। দেখো একদম টেকনিক্যালি চার্জিং মোটেও পড়তে হবে না আমাদের, তুমি যদি ডিসচার্জিং পারো চার্জিং খুবই সহজ। আমার লাগছে বুঝছো ঠান্ডা লেগে গেছে। তো দেখো ডিসচার্জিংয়ে কি হইতো, ডিসচার্জিংয়ের অ্যানোডের উৎপদ যেটা, টেকনিকটা বুঝো, ডিসচার্জিংয়ের অ্যানোডের উৎপদ যেটা সেটাকে বিক্রয়কে নিয়ে আসো, একদম দেখে দেখে লিখো, 2টা ইলেকট্রন। ডিসচার্জিংয়ের বিক্রিয়কে যেটা সেটাকে উৎপাদে নিয়ে যাও, চালাক হতে হবে, শেষ অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে ডিসচার্জিংয়ের ক্যাথোডের উৎপদ যেটা সেটাকে বিক্রিয়কে নিয়ে আসো, আর ক্যাথোডের বিক্রিয়ক যেটা সেটাকে উৎপাদে নিয়ে যাও, লেড অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, 2টা হাইড্রোজেন প্লাস এবং 2টা ইলেকট্রন। এখন দেখো এই 2টা ইলেকট্রন কাটা যায়, 2টা হাইড্রোজেন কাটা যায়। এখন যদি কোষ বিক্রিয়া লিখো, 1 মোল 1 মোল 2 মোল লেড সালফেট, 2 মোল পানি, তারপর দেখো এখানে কে থাকে, লেড অক্সাইড থাকে, তারপরে হচ্ছে কে থাকে, লেড থাকে, 1 মোল সালফিউরিক 2 মোল সালফিউরিক মানে 2 মোল সালফিউরিক অ্যাসিড। এটাও তোমার হিসাব করা লাগবে না, এই উৎপদটাকে বিক্রিয়কে নিয়ে যাও, বিক্রিয়কটাকে উৎপাদে নিয়ে যাও, শেষ। বুঝছো? জি স্যার, জি স্যার। কঠিন না, কিন্তু একটু চালাকি করে পড়লে জিনিসটা সহজ হয়ে যায়। বুঝাতে পারছি সবাইকে? আই থিঙ্ক বুঝছো। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু একটা সেল পড়া হয়ে গেল, লেড স্ট্রেস বেটা, এটা পড়া হয়ে গেল, এবং এর সুবিধা অসুবিধা এটা রিডিং পড়ে নিবা, এটা আসলে রিডিং ধরে পড়ানোর কিছু নেই আমার মনে হয়। এরপরে যাব আমরা লিথিয়াম ব্যাটারিতে। লিথিয়াম ব্যাটারিতে অ্যাজ ইউজুয়াল গঠনটা তুমি একটু দেখবা, গঠনে এখানে কি কি ব্যবহার করা হয়, এখানে লিথিয়াম ব্যবহার করা হয়, এখানে অনেক কিছু আছে। অ্যানোডে দেখো চার্জিং ডিসচার্জিং, এখানে কি দেওয়া ব্যবহার করা হয়, সেপারেটর ব্যবহার করা হয়। তো এখানে একটু যদি গঠনটা তুমি যদি একটু রিডিং দাও তাহলে তুমি বুঝতে পারবা, একটু এখানে রিডিং দিবা কী কী ব্যবহার করা হয়। এখানে নন রিচার্জেবল প্রাইমারি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারিতে লিথিয়াম ধাতুকে অ্যানোড তড়িৎদ্বার এবং ম্যাঙ্গানিজ অক্সাইড বা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, যে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, এই যৌগটার নাম কি, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড কে ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যাটারিতে অজলীয় জৈব দ্রাবক ব্যবহার করা হয়, মানে কী কী ব্যবহার করা হয় কোন জায়গায় সেটা এখানে একটু দেখবা। গঠনটা যদিও কখনো আসে নাই, অনেকটাই লেস ইম্পর্টেন্ট তুমি বলতে পারো। তো মূলত আমাদের ক্রিয়া কৌশলটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ক্রিয়া কৌশল বা কার্যপ্রণালীও তোমাকে বলতে পারে, কার্যপ্রণালী মানে কিভাবে কাজ করে, কিভাবে বিক্রিয়াগুলো করে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যদি ডিসচার্জিংটা দিয়ে শুরু করি, ডিসচার্জিং ডিসচার্জিংটা আমাদের অ্যানোড বিক্রিয়াটা যদি আমরা করতে করি, সাথে সাথে আমরা কি ক্যাথোড বিক্রিয়াটাও করব, ক্যাথোড ক্যাথোড বিক্রিয়াটাও আমরা করব। তো অ্যানোডে আমাদের হচ্ছে একটা লিথিয়ামের সেল ব্যবহার করা হবে, LiN C6। এখানে এন ব্যবহার করা হয়, এখানে হচ্ছে কতটা আয়ন হবে, মানে যে কোনো সংখ্যক তুমি আয়ন নিতে পারবা। তো এখান থেকে দেখো কি হবে, এখানে লিথিয়ামটা কি এন সংখ্যক নিছো, তাহলে এন সংখ্যক লিথিয়াম আয়ন তৈরি হবে। তার মানে কি এন সংখ্যক ইলেকট্রন কি ত্যাগ হয়েছিল, আর এই কার্বন 6টা কি আলাদা হয়ে যাবে। বুঝছো? LiN6, এই এন এর পরিবর্তে তুমি যে কোনো মান বসাতে পারবা। এখানে ওই যে ব্যাটারির কার্যক্ষমতার উপরে ডিপেন্ড করবে, সেটা যে কম তীব্রতর বেশি তীব্রতর রয়েছে না, তো তার উপরে ডিপেন্ড করবে। তো এইখানে যত সংখ্যক এন নিবা, এন এর পরিবর্তে 5 নিলে এখানে 5টা লিথিয়াম আয়ন তৈরি হবে, 5টা ইলেকট্রন ত্যাগ হইবে।
তাহলে তুমি এই জন্য এখানে এন দ্বারা এই কারণে বুঝাইছে এখানে স্বাধীনতা রয়েছে, তুমি কতটুকু এন নিবা মানে এন এর মানটা কত নিবা সেই স্বাধীনতাটা তোমার আছে। আর ক্যাথোডে ক্যাথোডে তোমার ব্যবহার করা হবে দেখো লিথিয়াম অন মাইনাস এন। কেন অন মাইনাস এন আমি বুঝাচ্ছি। কোবাল্ট অক্সাইড, এখান থেকে দেখো এইখানে উৎপাদে কী ছিল, এই যে এন সংখ্যক লিথিয়াম আয়ন। আমাদের কোষ বিক্রিয়ায় আমরা যখন ফাইনালি কোষ বিক্রিয়া লিখি একটা জিনিস খেয়াল করবা, আমরা কোষ বিক্রিয়ায় কোনো চার্জযুক্ত থাকবে না। দেখো পেছনে আমি যেটা করাইছি, এইখানে দেখো একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছিল, এখানেও দেখো একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছিল। কোষ বিক্রিয়ায় দেখো তো কোনোটা আয়ন অবস্থায় আছে কিনা, ফাইনাল বিক্রিয়াটায় ফাইনাল বিক্রিয়ায় কোনো আয়ন থাকতে পারবে না। তার মানে এইখানে যদি আয়ন একটা উৎপদে থাকে, বিক্রিয়কেও কি একটা ওই সেম আয়নটা তোমার নিয়ে আসতে হবে। তো অ্যাজ ইউজুয়াল চিন্তাটা তুমি এখানেও করবা। এখানে আমাদের উৎপদে আয়ন হিসাবে কে আছে, উৎপদে আয়ন হিসাবে লিথিয়াম এন সংখ্যক লিথিয়াম প্লাস আছে, তাহলে ওইটাকে কি বিক্রিয়কে তোমার নিয়ে আসতে হবে ভেনিশ করার জন্য, নিয়ে আসলাম। তো উৎপদে এখানে এন সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে এখানে বিক্রিয়ক এন সংখ্যক ইলেকট্রন নিয়ে আসবা তুমি। এখন তোমার উৎপদ হবে কি দেখো, এইখানে খেয়াল করিও ভালো করে, এইখানে তোমার যদি হচ্ছে এমনটা হয় এই আয়নটা এখন কি এন সংখ্যক আয়নের সাথে যুক্ত হচ্ছে, তাহলে দেখো লিথিয়াম অন মাইনাস এন প্লাস এন, তাহলে এই এন এন কাটা যায়, তার মানে কি শুধু লিথিয়াম থাকবে। এই কারণে আরেকবার একটু দেখান। দেখো এইখানে এন সংখ্যক তুমি লিথিয়াম নিছো, তো এই লিথিয়ামের সাথে একত্রিত হবে না। এইখানে লিথিয়ামটা আছে কি ওয়ান মাইনাস এন, তাহলে এইখানে যে এনটা আছে সেই এনটাকে ওর সাথে যুক্ত হওয়া মানে কি যোগ করবা, তাহলে এই এন আর এই এন কি কাটা যাবে, মাইনাস এন এর সাথে প্লাস এন করলে কাটা যাবে। তাহলে লিথিয়াম থাকে কয়টা, একটা। কথা বুঝছো কেন ওয়ান মাইনাস এনটা নেওয়া হইলো। এই যে উৎপাদটা লিখি তাহলে আর একটু ভালো করে বুঝবা। লিথিয়াম কোবাল্ট অক্সাইড, তাহলে দেখো এইখানে দেখো অন মাইনাস এনটা কিন্তু এখানে নাই। কিভাবে নাই হয়ে গেছে, এইখানে যে এন সংখ্যক লিথিয়াম আয়নটা ছিল ও এই লিথিয়ামের সাথে যুক্ত হইল। তো এখানে আছে কি দেখো লিথিয়াম অন মাইনাস এন ছিল, ওর সাথে এন সংখ্যক যখন যুক্ত হলো মানে এন সংখ্যক ইলেকট্রন যখন ও গ্রহণ করলো, তাহলে এই এনের সাথে এই এন কাটার পরে শুধু লিথিয়াম থাকে। এই যেখানে দেখছো শুধু লিথিয়াম আছে, বুঝছো হিসাবটা। স্যার আরেকবার একটু দেখান। অ্যানোডে আমাদের কি থাকলো, অ্যানোডে এখানে এন সংখ্যক লিথিয়াম কার্বো থাকলো। তো এখানে এন সংখ্যক লিথিয়াম এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এন সংখ্যক লিথিয়াম আয়নে পরিণত হলো, ঠিক আছে। তো এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে, কার্বন 6টা আলাদা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কোষ বিক্রিয়ায় কোনো আয়ন রাখতে পারবো না, এজন্য কোষ বিক্রিয়ায় যেহেতু কোনো আয়ন রাখতে পারবো না, এজন্য কি হবে, এই লিথিয়াম আয়নটাকে বিক্রিয়কে নিয়ে আসবা। তো ও এখন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু এন সংখ্যক লিথিয়াম তাহলে অবশ্যই এন সংখ্যক আয়ন মানে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এইখানে ওয়ান মাইনাস এন কেন লেখা হয়েছে, এইটা ওর সাথে যখন যুক্ত হবে, এইটা ওর সাথে যখন যুক্ত হবে, তাহলে এই যে দেখো লিথিয়াম আগে ছিল ওয়ান মাইনাস এন, ওর সাথে এন সংখ্যক যুক্ত হওয়া মানে কি যোগ হওয়া, এই এন আর এই এন কাটা যায়, মাইনাস এন প্লাস এন, তাহলে শুধু লিথিয়াম থাকে। এই যে দেখো শুধু লিথিয়াম আছে, আর এই কোবাল্ট অক্সাইডটা যেমন আছে তেমনই আছে। এখন বুঝছো। স্যার ওইটা জাস্ট মিল করানোর এক্স্যাক্টলি জন্য আর কি এক্স্যাক্টলি ওয়ান মাইনাস ওয়ান। মিল করার জন্য এক্স্যাক্টলি। তো এইটা আর এইটা এখন কাটা যায়, এইটা কাটা যায় কারণ সমানের এপাশ ওপাশে রয়েছে। তাহলে এখানে হয় কি লিথিয়াম এন কার্বন 6টা, লিথিয়াম অন মাইনাস এন সিও ও টু, আর উৎপদে থাকে কি কার্বন থাকে 6টা আর থাকে হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এই হচ্ছে কোষ বিক্রিয়া, বুঝছো। জি স্যার। তাহলে ডিসচার্জিং যদি বুঝে থাকো চার্জিং হয়ে গেছে, জাস্ট রিভার্স আগেরটার মতন। অ্যানোডে কি হবে তাহলে বলো, অ্যানোডে হবে উৎপাদটাকে নিয়ে আসো, এন সংখ্যক লিথিয়াম আয়ন এন সংখ্যক ইলেকট্রন কার্বন 6টা, এইটা দেখে দেখেই তুমি করবা, এটা তোমার না পড়লেও হয়, জাস্ট মনে রাখবা অপোজিট করে দিব। এরপরে হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে উৎপাদটাকে নিয়ে আসো, এই যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড এটা উৎপাদ ছিল, আর এখানে হবে কি লিথিয়াম অন মাইনাস এন কোবাল্ট অক্সাইড এন সংখ্যক লিথিয়াম আয়ন প্লাস হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন। কোষ বিক্রিয়া কী হবে, আমাদের এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে, তাহলে বিক্রিয়কে থাকলো কি কোষ বিক্রিয়া। বিক্রিয়কে থাকলো কি কার্বন থাকলো 6টা, লিথিয়াম
লিথিয়াম কোবাল্ট অক্সাইড থাকলো, আর উৎপাদে থাকলো কি, উৎপাদে থাকলো হচ্ছে গিয়ে লিথিয়াম এন সংখ্যক কার্বন প্লাস হচ্ছে লিথিয়াম অন মাইনাস এন সিও ওটু। শেষ। এই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যপ্রণালী বা চার্জিং ডিসচার্জিং প্রসেস বা অ্যানোড ক্যাথোড বিক্রিয়া, যাই বলো না কেন। আমাকে বোঝাতে পারছি? জি স্যার। সবাই বুঝছো তো? অন্যরা একটু কথা বলো, অন্যরা জি বুঝছো স্যার। কিনা? কঠিন না কিন্তু, একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ, এবং এই দুইটা জিনিস পরীক্ষায় কিন্তু আসে আসে আসে। সো এই দুটো জিনিস পারতে হবে ভাই। তোমরা একটু সিনসিয়ারলি পড়ো ভাই। আমি কিন্তু হয়তোবা যতটুকুই পড়াই না কেন চেষ্টা করি একটু নিট অ্যান্ড ক্লিন পড়ানোর। তোমরা যদি আমার কথাগুলো প্রপারলি শুনো ভাই, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমার আর অন্য কোথাও চিন্তা করা লাগবে না, অন্য কোথাও পড়া লাগবে না। আমি খুবই টেকনিক্যালি তোমাদের পড়ানোর চেষ্টা করি। এই যে দেখো সিস্টেমটা অনেক কঠিন একটা জিনিস, এটা যদি তুমি বই দিয়ে শুরু করো পড়তে তোমার অনেক প্যারা লাগবে। এই যে এন এন তুমি যদি এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি একটু বুঝে থাকো তারপর এই জায়গাটা তোমার পড়া লাগবে না। এইটা হয়ে গেলে এটা হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। একটু চালাকি করে পড়লে দেখবা সহজ। এখন তুমি যদি আজকে পড়াইছি, এখন তুমি যদি আর না পড়ো, তুমি পরবর্তীতে আবার বইটা যখন শুরু করবা দেখবা জিনিসটা তোমার কাছে নূতন, তুমি কিছুই পারতেছো না। সেই জন্য একটু ভাই সিনসিয়ার হও, মানে কেমিস্ট্রি অনেক কঠিন জিনিসটা তোমার কাছে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে সুবিধা অসুবিধাটা আমার পড়ানোর কিছু নেই, সুবিধা অসুবিধা তোমরা রিডিং দিবা, হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। এরপরে যাব দেখো ফুয়েল সেল। ফুয়েল সেল এবং এর প্রকারভেদ। ফুয়েল সেলের ক্ষেত্রে যেটা থাকে, এই চিত্রটার দিকে একটু তাকাও। চিত্রটার দিকে এখানে আমাদের ফুয়েল সেলে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে হাইড্রোজেনকে, ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে কাকে, অক্সিজেনকে। অক্সিজেনের তীর সাইনটা বাহিরের দিকে আছে, ওইটা কাইটা ভেতরের দিকে দাও, সবার বইতে কারেক্ট সেরে নাও। তীর সাইনটা বাহিরের দিকে আছে, ওই তীর সাইনটা ভেতরের দিকে দাও অক্সিজেনের, এই অক্সিজেনের তীর সাইনটা ভেতরের দিকে দাও, কারণ অক্সিজেন প্রবেশ করানো হয় ক্যাথোডে, হাইড্রোজেন অ্যানোডে প্রবেশ করানো হয়। এই দুইটা মিলে সামগ্রিক বিক্রিয়া হিসাবে উৎপন্ন হবে কি, পানি। কারণ হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, সহজ হিসাব। কথা বুঝছো? জি স্যার। ঠিক করছো সবাই? অক্সিজেনটা যে ভেতরের দিকে এটা তীর সাইনটা ঠিক করে নাও। হ্যাঁ স্যার, করছি। ওকে, তাহলে এখন আমরা দেখো ক্লাসিফিকেশনে যাই। আমরা ক্লাসিফিকেশন ভেতরটা পড়ার আগে এইরকম একটা চার্ট আছে 2 পৃষ্ঠার সামনে, ওই চার্টটা একটু যাও, এখান থেকে একটু বুঝিয়ে তারপর আমি ধরে ধরে বুঝাচ্ছি। তো দেখো এইখানে বিভিন্ন রকমের ফুয়েল সেল হতে পারে, অ্যালকালি ফুয়েল সেল হতে পারে, গলিত কার্বনেট ফুয়েল সেল হতে পারে, এই নাম দ্বারাই তোমাকে বুঝাবো। তারপর দেখো ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল হতে পারে, মিথানল ফুয়েল সেল হতে পারে, কঠিন অক্সাইড ফুয়েল সেল হতে পারে, হাইড্রোকার্বন ফুয়েল সেল হতে পারে। হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। এখন দেখো একটু চালাকি করে পড়বা, এই প্রত্যেকটা যে কোনো ফুয়েল সেলই ব্যবহার করা হোক না কেন, প্রত্যেকটা অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, প্লাটিনিয়াম। একমাত্র ব্যতিক্রমকে নিকেল ব্যবহার করা হয়েছে, তুমি ব্যতিক্রমটা মনে রাখবা, চালাকি করে পড়তে হবে। গলিত কার্বনেট ফুয়েল সেলে অ্যানোড হিসাবে নিকেল ব্যবহার করা হয়, বাকি সব প্লাটিনিয়াম। হয়ে গেল সহজ। এরপরে দেখো ক্যাথোড, ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় কি, শুধুমাত্র এই যে দেখো গলিত কার্বনেটে নিকেল, বাকি সব প্লাটিনিয়াম। বুঝছো? বাকি সব প্লাটিনিয়াম। এরপরে ফুয়েল মানে এই প্রত্যেকটা সেলে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, এই জ্বালানিটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ তো আসে। অ্যালকালি ফুয়েল সেল হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন। তাহলে দেখো চারটা জিনিসেই তুমি হাইড্রোজেন অক্সিজেন পাচ্ছ। এইখানে পাচ্ছ মিথানল অক্সিজেন, এই যৌগটায় 4 নাম্বারটায়। এই যে নাম ধারায় তুমি মনে রাখো মিথানল ফুয়েল সেল, তাহলে মিথানল যেহেতু আছে তাহলে এখানে ফুয়েল হিসাবে মিথানলও ব্যবহার করা হয়, আর অক্সিজেনটা ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো আর একটা আছে হাইড্রোকার্বন, যেহেতু হাইড্রোকার্বন, প্রোপেনের সংকেত কি C3H8, এটাকে একটা হাইড্রোকার্বন না, তাহলে অবশ্যই এখানে একটা হাইড্রোকার্বন ব্যবহার করা হবে, এবং সেই হাইড্রোকার্বনটা হচ্ছে কে, প্রোপেন। কথা বুঝছো? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে কোন জায়গায় কি ব্যবহার করা হয়, এইটা একটু ডিফারেন্ট, এটা তোমার মনে রাখতে হবে। অ্যালকালি এইটা মনে রাখলে তুমি গঠন কিন্তু বর্ণনা করতে পারতেছো, কোনো সেলের যদি গঠন পরীক্ষায় আসে গঠন কিন্তু হয়ে যাচ্ছে তোমার। তো এখানে দেখো আমাদের অ্যালকালি ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, গলিত কার্বনেট ফুয়েলে কি ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে কার্বনেটের সাথে কার্বনেট।
তারপরে দেখো ফসফরিক অ্যাসিড, এই যেখানে তোমার তড়িৎ বিশ্লেষ্য কি ফসফরিক অ্যাসিড। মিথানল, এই যে দেখো এখানে কি, এখানে হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পলিমার ঝিল্লি ব্যবহার করা হয়, একটা একটা হচ্ছে ঘন তরল ব্যবহার করা হয়। কঠিন অক্সাইড ফুয়েল সেলে কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অক্সাইড বা জিরকোনিয়াম অক্সাইড, এই যে জেড আর, এটা একটা জিরকোনিয়ামের একটা মৌল অক্সাইড ব্যবহার করা হয়। এরপর দেখো হাইড্রোকার্বন ফুয়েল সেলে ব্যবহার করা হয় কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তো এই চারটা যদি বুঝে থাকো, প্রত্যেকটা সেলের গঠন কিন্তু আমার পড়ানো হয়ে গেছে, বিক্রিয়াটা বাকি শুধু। আমি কি গঠনটা বোঝাতে পারছি? জি স্যার। একটু চালাকি করে পড়বা, থিওরিটিক্যাল পড়া এমনিতে আমি জানি একটা বোরিং লেখাপড়া থিওরিটিক্যাল জিনিস, কিন্তু একটু যদি টেকনিক্যালি পড়ো এই বোরিং জিনিসটাকেও মজাদার করে তোলা যায়। তো দেখো এরপর আমরা এখন বিক্রিয়ায় যাব। ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, ওই যে পড়ে আসছে ওইখানে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে দেখো তোমার যদি এটা আয়ত্ত হয়, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে কে কে ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে তোমার কাজ হচ্ছে কাকে নিয়ে, হাইড্রোজেন আর অক্সিজেনকে নিয়ে। তাহলে দেখো আমাদের অ্যানোডে ঘটবে কি, জারণ, তাহলে এই যে দেখো হাইড্রোজেনের জারণ ঘটছে। ক্যাথোডে ঘটবে কি, বিজারণ, এই যে দেখো অক্সিজেনের বিজারণ ঘটছে। ফাইনাল বিক্রিয়াটা কি, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি ফাইনাল উৎপাদ হিসাবে কি পানি পেয়েছো, শেষ। তাহলে দেখো গঠনটা যদি তুমি আয়ত্ত করতে পারো, বিক্রিয়া তুমি তোমার মতন আয়ত্ত করতে পারবা। বুঝতে পারছি? স্যার এই ফুয়েল সেল বিক্রিয়ার মানে মেন উদ্দেশ্যই হলো পানি উৎপন্ন করা। পানি উৎপন্ন করা, এবং সব থেকে বড় আর একটা উদ্দেশ্য হচ্ছে এটা পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কথাটা দ্বারা কি বোঝাচ্ছি, পরিবেশের কোনো দূষণ তৈরি করে না। তুমি যদি অন্যান্য সেলের কথা চিন্তা করো, ওগুলো পরিবেশ দূষণ করে, হ্যাঁ, কিন্তু এই হাইড্রোজেন ফুয়েল সেলটা উপকারটা হচ্ছে এটা পরিবেশের আমাদের কোনো ক্ষতি করবে না। এখানে যে উৎপন্ন হয় পানি, হাইড্রোজেন অক্সিজেন, এগুলো আমাদের তেমন ক্ষতিকর কিছু না। তো এগুলো হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, জাস্ট এটাই। এজন্যই অন্যান্য সেলের যে অসুবিধাগুলো রয়েছে, সেই অসুবিধাগুলো আমার পরিবেশের জন্য ক্ষতিকর, সহজ কথায়। বাট হাইড্রোজেন ফুয়েল সেলটা যদি তুমি ব্যবহার করো, এটা পরিবেশ বান্ধব, এটা পরিবেশের ক্ষতি করে না। এই হচ্ছে বেসিক উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। সেল সব সব সেলেরই কাজ সেম। প্রত্যেকটা সেলেরই মুখ্য উদ্দেশ্য কি, কারেন্ট উৎপন্ন করা। প্রত্যেকটা সেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা। কথা বুঝছো? প্রত্যেকটা সেলের আমাদের মূল কাজই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, বাতি জ্বালানো। তড়িৎ বিশ্লেষণ সম্পূর্ণ হবে মানে বিদ্যুৎ উৎপন্ন হবে, মানে তাপ উৎপন্ন হবে, সহজ কথায়। বিদ্যুৎ উৎপন্ন হওয়া মানে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, যখন যেভাবে দরকার তখন সেইভাবে আমরা ইউজ করি। বুঝছো? জি স্যার। এরপরে পরেরটা সেলটা হচ্ছে মিথানল ফুয়েল সেল। এই চিত্রটার দিকে তাকাও, এখানে আমাদের দেখো, এই যে দেখছো মিথানল, মিথানল প্রবেশ করতেছে অ্যানোডে। তাহলে অ্যানোডে কে থাকবে, মিথানল। মিথানল মানে কি, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এটা হচ্ছে তাহলে মিথানলের সংকেত। এই যে দেখো অ্যানোডে মিথানল আর পানির সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন, যেহেতু জারণ ঘটাইতে হবে, এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে। এখানে 6টা হাইড্রোজেন কোথা থেকে আসলো, এই মিথানলে আছে 4টা, পানিতে আছে 2টা, তাহলে 6টা হাইড্রোজেন কেন হয়েছে বুঝছো? কথা বুঝছো? এইখানে দেখো একসাথে মিথানলের সাথে পানিও প্রবেশ করে। বলতে পারো স্যার পানিটা কই পাইলেন, মিথানল এবং পানি একসাথে অ্যানোডে প্রবেশ করে, এজন্য মিথানল পানি একত্রিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং 6টা হাইড্রোজেন আয়ন তৈরি করে, 6টা ইলেকট্রন ত্যাগ করে। এরপরে দেখো ক্যাথোডে প্রবেশ করবে কি, বায়ু। বায়ু মানে কি, অক্সিজেন। এই যে দেখো বায়ু, বায়ু মানে কি, অক্সিজেন। তাহলে দেখো ক্যাথোডে বিক্রিয়াটা হবে কি, অক্সিজেন। অ্যাজ ইউজুয়াল কথা, এই যে আয়নটা আছে, এই আয়নটাকে তোমার কি দূর করতে হবে। অ্যানোডে আয়নটা আছে কি, উৎপাদে, তাহলে ক্যাথোডে সেই আয়নটা আসবে কোথায়, বিক্রিয়কে। আমি কিছুক্ষণ আগে কিন্তু কথাটা বুঝাইছি, আয়ন অবস্থায় সামগ্রিক কোষ বিক্রিয়ায় আয়ন থাকতে পারবে না। তাহলে ক্যাথোডে যদি আয়ন থাকে, অ্যানোডে সেই আয়নটা নিয়ে আসতে হবে। ক্যাথোডে যদি থাকে বিক্রিয়কে, অ্যানোডে থাকবে কি, সেটা উৎপাদে। তাহলে এখানে দেখো অ্যানোডে আছে কোথায়, উৎপাদে। ক্যাথোডে ওই 6টা হাইড্রোজেন আয়নে কিন্তু নিয়ে আসছো বিক্রিয়কে। তাহলে এই 6টা হাইড্রোজেন 6টা ইলেকট্রন গ্রহণ করবে, এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে পানি তৈরি হলো। এখন বলতে পারো স্যার অক্সিজেনের পেছনে 3/2 কেন দিল। এই 6টা হাইড্রোজেন থেকে যদি তুমি পানি তৈরি করো, তাহলে 3 অণু পানি তৈরি হবে না। এই যে দেখো 6টা হাইড্রোজেন আর অক্সিজেন লাগছে কয়টা, 3টা। তাহলে এই যে 3/2 এর সাথে যদি 2 গুণ করো, কাটাকাটি করলে কি 3 হয় না? তো আমাদের অক্সিজেন দরকার 3টা, এই জন্যই এখানে 3/2 দেওয়া হয়েছে। বুঝছো? জি স্যার। এখন তুমি সামগ্রিক বিক্রিয়া পারবা, এইটা কাটবা কাটবা, ইলেকট্রন ইলেকট্রন কাটবা। বিক্রিয়ক হিসাবে আছে কি, মিথানল, পানি আর এই
3/2 অক্সিজেন, মিথানল 3/2 অক্সিজেন। পানিটা কই গেল? পানি এখানে উৎপাদে পানি আছে 2 মোল, তাহলে এই বিক্রিয়কের 1 মোল পানি উৎপাদে বিয়োগ গেলে কি 2 মোল পানি থাকে, এরকম বিষয়টা। বিক্রিয়কে 1 মোল পানি আছে, উৎপাদে 2 মোল পানি, 3 মোল পানি আছে। তাহলে এখন তুমি যদি এই মোলটা যদি এপাশে নিয়ে যাও, তাহলে 3 মোল পানি থেকে যদি 1 মোল পানি বিয়োগ করো, তাহলে 2 মোল পানি থাকে। বুঝছো? ম্যাথমেটিক্স, পুরোটাই ম্যাথমেটিক্সের মতন। আর কে থাকে উৎপাদে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম। বুঝছো? জি স্যার। অন্যরা কি বুঝতেছো? খালি আসবি কথা বলতেছো, অন্যরা কি হয়েছে, কথা বলো না কেন? মৌরি, ফাইজা কথা বুঝতেছো? ইবা? জি স্যার। আচ্ছা, জি এরপর স্যার। এরপর দেখো হাইড্রোকার্বন স্যার ফুয়েল সেল। মোটামুটি। মোটামুটি কেন আবার? হাইড্রোকার্বন ফুয়েল সেল। হাইড্রোকার্বন ফুয়েল সেল মানে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হাইড্রোকার্বন। ওখানে আমরা কি ব্যবহার করতাম? প্রোপেন ব্যবহার করতাম। প্রোপেনের সংকেত কি? C3H8। তাহলে এই চিত্রটার দিকে হচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো, তাহলে আমাদের অ্যানোডে কি থাকবে? অ্যানোডে ওই হাইড্রোকার্বনটা প্রবেশ করবে। হাইড্রোকার্বন কি? এই যে দেখো এটা, ওর সাথে সাথে কি পানি প্রবেশ করবে। তাহলে দেখো আমাদের অ্যানোডে কি সেই হাইড্রোকার্বন প্লাস পানি বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হবে। এখন এইখানে টোটাল হাইড্রোজেন কয়টা আছে একটু খেয়াল করো, 12টা আর 8টা, 20টা। কথা বুঝছো? সমতা করার জন্য কিন্তু আমাদের এই 6 মোল পানি নিতে হয়েছে। কারণ এই যে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হবে, 3 মোল কার্বন ডাইঅক্সাইড যদি তুমি তৈরি করতে চাও, তাহলে অক্সিজেন লাগে কয়টা? 6টা। তাহলে 6টা অক্সিজেন তুমি কোথা থেকে পাবা? 6 মোল পানি থেকে পাবা। কথা বুঝছো? কোথা থেকে কেন? তুমি এখানে একটা কোশ্চেন তোমার জাগবে যে স্যার 6 মোল পানি আমি কেন নিব? 6 মোল পানি নেওয়ার কারণ হচ্ছে এই যে 3 কার্বন বিশিষ্ট যে হাইড্রোকার্বনটা নিলা, এখান থেকে যে 3 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করলা, এখানে কয়টা অক্সিজেন লাগছে? 6টা অক্সিজেন লাগছে। তাহলে পানি থেকে তুমি অক্সিজেনটা পাইছো, তাহলে এখানে অবশ্যই 6 মোল পানি নিতে হয়েছে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হইলো? এইখানে আছে 12টা, এখানে আছে 8টা, তাহলে 20টা হাইড্রোজেন প্লাস তৈরি হবে। বুঝছো কেন 20টা হাইড্রোজেন হইলো? হ্যাঁ স্যার। এরপরে অ্যাজ ইউজুয়াল, এরপর ক্যাথোডে নিবা কি? অক্সিজেন। ক্যাথোডে যদি অক্সিজেন নাও, ওই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এখানে যে আয়ন থাকবে সেই আয়নটাকে তোমার এখানে নিয়ে আসতে হবে। এখানে 20টা হাইড্রোজেন আয়ন আছে, বিক্রিয়কে 20টা হাইড্রোজেন নিয়ে আসো। এখানে 20টি ইলেকট্রন ত্যাগ হয়েছিল, এখানে 20টি ইলেকট্রন গ্রহণ করো। এরপর কি এইটা আর এইটা কাটা যাবে, এইটা আর এইটা কাটা যাবে। এই হাইড্রোজেন অক্সিজেন মিলে কি পানি তৈরি করছে। 20টা হাইড্রোজেন আর হচ্ছে কি 10টা অক্সিজেন মিলে কি 10 মোল পানি তৈরি হবে। এখন থাকে কি? এই হাইড্রোকার্বনটা থাকে, এই অক্সিজেনটা থাকে। এই 6 মোল পানি এই পাশে গেলে 10 থেকে 6 বিয়োগ করলে কি 4 মোল পানি থাকে, আর 3 মোল কার্বন ডাইঅক্সাইড থাকে। বুঝতে পারছো? জি স্যার।